আমার পিস্তুত ভাই খেদা সেদিন সাত সকালে ঝোড়ো কাকের মতো চেহারা নিয়ে হাঁপাতে হাঁপাতে এসে আমার আসনে ধপাস করে বসে পড়ে করুণ স্বরে ছুঁচোর মতো চিঁচি করে আমাকে বলে, বিবলিতা, বিবলিতা গো, এইবার আমি ঠিক মরে যাব। দেখো তুমি, তুমি দেখো। রবিবারের সকাল, তাই অন্য দিনের তুলনায় আজ দিনটা একটু বেলা পর্যন্তই বিছানায় এপাশ ওপাশ করে শুয়েছিলাম। কিন্তু এই সবেমাত্র উঠে বসে খবরের কাগজে খেলার পাতাটায় চোখ বুলোতে বুলোতে গরমা গরম চায়ে চুমুক দিচ্ছিলাম। সামনের খোলা জানলাটা দিয়ে এক ঝলক সোনালি রোদ্দুর আমার পায়ের টেবিলের নিচে লুকোচুরি খেলছে। এমন সুন্দর সকালে আমার কানের পাশে খামোখা মরার কথা শুনে আমি আচমকা চেয়ার শুধু ডিগবাজি খেয়ে উল্টে পড়লাম মেঝেতে। হাত থেকে চায়ের কাপটি মেঝেতে ঠিকরে পড়ে ঝনঝন শব্দে ঠিক 5.5 টুকরো হয়ে ভেঙে গেল, আর গরম চাটা ছলকে আমার পায়ে পড়তেই আমি রীতিমতো চিৎকার করে উঠলাম। মুখের ভেতর চায়ের গরম জল গেল গলায় বেঁধে। আমি খুব জোর একটা বিষম খেয়ে কাঁচতে কাঁচতে কোনো মতে উঠে দাঁড়ালাম। খেদা আমার এই আকস্মিক পতনে বিস্মিত হয়ে পরে বিরক্তিভাবে বলে, ধুর, তোমাকে কতদিন বলেছি বিবলেদা, চেয়ারের ভাঙা পায়াটা সারিয়ে নাও। তা তো শুনলে না, এখনই পড়ে গিয়ে হাত পা ভাঙছিলে তো। সাত সকালে কি সব যে করো। খেদার কথা শুনে আমার অন্তরাত্মা তেলে বেগুনে জ্বলে উঠল। কিছুটা রাগ সামলে আমি বলে উঠলাম, থাম, বেশি ফ্যাচ ফ্যাচ করিস না। এই সাত সকালে সেই উল্টোডাঙ্গা থেকে হাওড়ার এই বেতাইতলায় এসেছিস কেন বলতো? এই মৃত্যুর খবরটা দিবি বলে? ঠিক আছে, এসেছিস, বেশ করেছিস, কিন্তু খামোখা আমার কানের পাশে এমন কথা শোনালি কেন? এই সাত সকালেই আমার এই সুন্দর সকালটা মাটি করেছিস কেন? কেন আমার আমি আমার পুরো কথা আর শেষ করতে পারলাম না। আবার একটা বিষম খেয়ে ভীষণভাবে কাঁচতে কাঁচতে সেই নড়বড়ে চেয়ারটাকে মেঝে থেকে টেনে তুলে তাতেই বসে পড়ল। খেদা আমার কথা শুনে মুখখানাকে উঁটের মতো করে হিপোপটেমাসের মতো হুসহুস করে দীর্ঘশ্বাস ফেলে বলল, সাধে কি আর এলুম গো বিবলেদা, জানো, কাল সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি গো। খেদার এই কথা শুনে আমি খানিকটা চমকে গেলাম, কারণ এই ছেলেটিকে আমাদের পরিবারের সবাই কুম্ভকর্ণ হিসাবেই চেনে, আর তার কিনা ঘুম আসেনি। আমি অবাক হয়ে বললাম, কেন রে খেদা, সারা রাত্রির চোখের পাতা দুই না করেই বা ছিলিস কেন? খেদা এবার একটা ঘর কাঁপানো দীর্ঘশ্বাস ছেড়ে ধীরে ধীরে বলল, সেই কথাই তো তোমাকে এই সাত সকালে বলতে ছুটে এলুম। সেই উল্টো ডাঙা থেকে কি এমনি এমনি এলুম, কিন্তু তুমি চেয়ার উল্টিয়ে ঘরময় চা ছড়িয়ে যা কেলেঙ্কারি করলে, তাতে আর বলবার ফুরসত পেলাম কই। দেখ খেদা, ভালো হচ্ছে না বলছি, ফের ওই কথা। আচ্ছা, তুই কি আমার দোষ ধরতে এসেছিস? আসল কথাটা তো সেই থেকে বেমালুম চেপেই রইলি, খালি সাত সকালে বাজে কথার ঢেকুর তুলছিস। এইবার আসল ব্যাপারটা খোলসা করবি তো কর, নয়তো ভাগ বাড়ির ভেতর। আমার মায়ের কাছে গিয়ে আদর আর জল খাবার খেয়ে যা, যা। জল খাবারের নাম শুনে খেদা একবার টুক করে জিভটা চেটে নিল বটে, কিন্তু বাড়ির মধ্যে যাবার তার কোনো লক্ষণই দেখতে পেলাম না। আমি নড়ে চড়ে বেশ জুত করে বসে গম্ভীর হয়ে সে আমাকে বলতে লাগলো, না না, এখন ওই জল খাবার তল খাবার খাওয়ার সময় নেই। সত্যি ব্যাপারটা বেশ গুরুতর, আমার মরণ বাঁচনের সমস্যা। তারপর একটু থেমে গিয়ে ভয়ে ভয়ে
কাঁপা গলায় আসল ঘটনাটা বলতে শুরু করলো খেদা। জানো বিপ্লেদা, কাল রাত্রিরে আমাদের বাড়িতে ভূত এসেছিল। আর শুধু আসেনি, সারাত আমার নাম নাম ধরেও ডেকেছে। হ্যাঁ, বলিস কি রে? ভূতের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। কোনো মতে নিজেকে সামলে নিয়ে ভয়ে ভয়ে ওকে জিজ্ঞাসা করলাম, বলিস কি রে, তোদের বাড়িতে ভূত আছে? তবে কি আর বলছি গো দাদা, সত্যি বলছি আমি। এই কথাটুকু বলেই একবার এদিক ওদিক সে টুক করে দেখে নিল। তারপর চাপা গলায় সে বলল, জানো বিপ্লেদা, আমার মনে হয় কাল রাতে বড় মাই এসেছিলেন। এইবার আমি সত্যি সত্যি চেয়ার উল্টিয়ে ফের পড়ে যাচ্ছিলাম। তবে খেদা সব শুদ্ধ আমাকে চট করে ধরে ফেলল। আমি তাল সামলাতে সামলাতে কাঁপা গলায় বললাম, হ্যাঁ, বড় মা? ধুর, বলিস কি রে তুই? তোমরা যারা ভাবছো এই বড় মাটি আবার কে, তাদের বিষয়টা একটু খুলে বোঝানো দরকার। বড় মা খেদার বাবা, মানে আমার পিসেমশাইয়ের এক দূরসম্পর্কের গরিব দিদিমা ছিলেন। তার ছেলেপুলেরা অল্প বয়সেই একটা হঠকারী সিদ্ধান্ততে মারা যায়। তাই বর্তমানে পিসিমণির আপনজন বলতে আর কেউই বেঁচে ছিল না। শেষ বয়সে কোথাও কোনো আশ্রয় না পেয়ে তিনি পিসেমশাইয়ের কাছে জীবনের শেষ কয়েকটি দিন কাটিয়ে দিতে এসেছিলেন। তবে ওই বাড়িতে আসতেই তিনি বাড়ির সবাইকেই বড্ড আপন করে নিয়েছিলেন, আরও বিশেষ করে খেদাকে আর খেদার ভাই বোনদের তিনি খুব স্নেহ করতেন। পিসেমশাইয়ের কাছ থেকে হাত খরচার জন্য তিনি মাসে মাসে যে 2-4 টাকা পেতেন, তাই দিয়ে খেদাদের মাঝে মাঝে লেবন চুষ বা দানাদার এইসব কিনে খাওয়াতেন। তিনি আমাকেও খুব ভালোবাসতেন। যখন পিসিমার বাড়ি বেড়াতে যেতাম, তখনই তিনি আমাকেও এটা সেটা কিনে দিতেন আর আদর করে নিজের হাতে খাওয়াতেন। তবে আজ 1 মাস হলো বড় মা সামান্য জ্বরে ভুগে হঠাৎ মারা গেছেন। অনেক ডাক্তার বুদ্ধি করার পরেও পিসেমশাই শেষ রক্ষাটুকু আর করতে পারলেন না। খবরটা শুনে তখন সত্যি বড় আঘাত পেয়েছিলাম। তবে বিধাতার ইচ্ছে তা তো মেনে নিতেই হয়। আমি নড়বড়ে চেয়ারটায় ফের সোজা হয়ে উঠে বসলাম। তারপর ভাবতে থাকলাম, এটা কি সত্যি? এমনটা সত্যি সম্ভব? ভয়ে এক প্রকার আমার কপালে ঘাম জমে উঠছিল। হঠাৎ মনে কে যেন বলে উঠল, ওরে বাবা, খেদা কি বলে রে, সেই বড় মা আজ ভূত হয়ে এসেছেন। আর শুধুই যে এসেছেন তাই নয়, আবার খেদাকে সারা রাত ধরে ডেকেওছেন। হ্যাঁ, মানুষের মৃত্যুর পর তাহলে সবকিছুই শেষ হয় না। স্নেহের পাত্রকে দেখবার জন্য সেই আত্মা ফের ফিরে আসে মাটিতে। কিন্তু বড় মা যে আমাকেও যথেষ্ট স্নেহ করতেন, তবে তিনি কি আমার কাছে একবার আসবেন না? আমি প্রায় ভ্যাঁক করে কেঁদে ফেলি। তবু কোনো মতে নেংটি ইঁদুরের মতো চিঁচি করতে করতে খেদাকে বললাম, তোর বাবা মাকে জানিয়েছিস তো? তারা শুনে কি বললেন? বাবা মা তো নেই। নেই? কেন? কি হলো তাদের? হবে আবার কি, কালকের বাবা মা ভাই বোন সবাই মিলে আমাদের গ্রামে বেড়াতে গেছে, ফিরবে আর 2 দিন পরে।
আমিও যেহেতু কেবল সামনে পরীক্ষা বলে আমাকে যেতে দেয়। বাড়িতে এখন আমি আর বামুন ঠাকুর শিবাস রয়েছি, এই দুজনেই যা কিছু দেখছি। ইস, তাহলে সত্যিই তো বড় ভাবনার কথা। বাড়িতে কেউ নেই, আর এই সময় কিনা বড় মার। কথাটা শেষ না করেই আমি সন্দিগ্ধ কণ্ঠে খেদাকে সহসা জিজ্ঞেস করলাম, আচ্ছা খেদা, তুই কি করে জানলি যে বড় মাই কাল রাত্রিরে এসেছিলেন? তবে খেদা আমার আক্রমণে একটুও না দমে সহজভাবে বলল, ঘটনাটা পুরো শুনলে তুমিও বুঝতে পারবে যে কাল রাত্রিরে বড় মাই এসেছিলেন, অন্য কোনো ব্যাপার নয়। তাহলে শোনো, তুমি তো জানোই বিবলেদা, উল্টোডাঙায় আমাদের যেখানে বাড়ি সেখানটা বেশ একটু খোলামেলা। এই এখানে একটা বাড়ি, তারপর ওই ওখানে একটা বাড়ি, মাঝখানে ফাঁকা মাঠ নয়তো পোড়া জমি। সন্ধ্যের পর রাস্তায় এমনিতেই লোক চলাচল একটু কম, তার উপর রাত 9টা সাড়ে 9টা বাজলে তো ব্যাস একবারে খাঁ খাঁ করছে। কাল রাত্রির প্রায় 9টার সময় শিবাসের হাতে তৈরি রুটি তরকারি আর গরম গরম দুধ খেয়ে আমি দোতলায় আমার ঘরে চলে গিয়ে পরীক্ষার পড়া তৈরি করছিলাম। পড়ার ফাঁকে ফাঁকে নিচে থেকে শিবাসের নড়াচড়ার শব্দ শুনতে পাচ্ছিলাম। তারও কিছুক্ষণ পর আর কোনো শব্দই শুনতে পেলাম না। বুঝলাম শিবাস খাওয়া দাওয়া সেরে ঘর গুছিয়ে শুয়ে পড়েছে। ও রান্নাঘরের পাশেই একটা ছোট ঘরে থাকে। সামনে পরীক্ষা, আমি বেশ মন দিয়ে পড়ছি। আমার ঘরে একটা 60 ওয়াটের বাল্ব জ্বলছে। বাইরের দিকে জানলাগুলো সব বন্ধ, শুধু ভেতরে দালানের দিকে একটা জানলা খোলা। আমি সেই জানলার কাছে টেবিলের ধারে বসে তন্ময় হয়ে পড়ছি। চারিদিকে নিস্তব্ধ। সুদূরে উল্টোডাঙার দিক থেকে মাঝে মাঝে এক একটা চলন্ত গাড়ির অস্পষ্ট আওয়াজ কানে ভেসে আসছে। কতক্ষণ যে এমনি ভাবে পড়েছিলুম মনে নেই। সহসা বাইরের দিকে একটা জানলার বন্ধ খড়খড়িতে খটং খটাং করে 2-3 বার বেশ জোরে জোরে শব্দ উঠল। আমি ভাবলাম বুঝি কোনো ভামটাম হবে। জানলা বেয়ে ছাদে উঠবার চেষ্টা করছে আমার পায়রাগুলোকে ধরবার জন্য। তাই আমি পড়তে পড়তে মুখে এই এই শব্দ করে হাততালি দিলাম। আমার আওয়াজে মনে হলো বাইরের শব্দ থেমে গেল। আমি আবার পড়াতে মন দিলাম। বেশ কিছুক্ষণ কেটে গেল। তারপর শুনি আবার জানলাটাতে ওই খটাং খটাং শব্দ উঠেছে। ভারী জ্বালার বিষয়, ভামটা যায়নি দেখছি। এই মনে করে বিরক্তি ভরে ব্যাপারটা কি দেখার জন্য উঠে গিয়ে যেই জানলাটা খুলেছি, অমনি বিবলেদা, কি বলবো, সে কথা শুনলে তুমি বিশ্বাস করবে না। ভাবে এই 7 সকালে এসে তোমাকে গুল দিচ্ছি। আমি খেদার কথার মাঝখানে তাকে থামিয়ে দিয়ে উত্তেজিত স্বরে বললাম, হ্যাঁ খেদা, এই তোর দোষ। হচ্ছিল এক কথা, চলে গেলি আর এক কথায়। ওরে না না, তোর সব কথা বিশ্বাস করছি, তারপর কি হলো বল না। খেদা একটা ঢোক গিলে নিয়ে ফের বলতে লাগলো, আচ্ছা বাবা, তুমি শান্ত হও। শোনো শোনো, জানলাটা এক ঝটকা দিয়ে খুলে দিলুম, কিন্তু না, কিছুই তো চোখে পড়লো না। প্রথমে শুধু দেখলাম অনেক ওপরে রাতের আকাশে কয়েকটি তারা মিটমিট করে জ্বলছে, আর নিচে কয়েকটি বাড়ি আর গাছের অস্পষ্ট ছায়া বিক্ষিপ্তভাবে সেই রাতের আঁধারের বুকে রহস্যময়ভাবে জেগে রয়েছে। আমি জানলার আরো কাছে সরে এসে সেই ভামটাকে দেখবার জন্য যেই জানলা দিয়ে মাথাটা নিচু করেছি, অমনি অমনি বলবো কি বিবলেদা, এই দেখো আমার গায়ে এখনই কাঁটা দিচ্ছে, ঠিক আমার কানের পাশে। বলে হঠাৎ যেন চিৎকার করে উঠল। সেই চিৎকারের ভয়ে আমার শরীর কাঁটা দিয়ে উঠল। আমি আঁতকে উঠে এক লাফ দিয়ে জানলার পাশে সরে দাঁড়ালাম। সেখানে দাঁড়িয়ে আমি ভীষণ ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে শুনতে লাগলাম সেই শব্দটা ক্রমেই দূরে চলে যাচ্ছে। তারপর দূরে সরে যেতে যেতে আবার ফিরে আসছে। একটু পরেই শুনলাম
সামনে চৌধুরী বাড়ির ছাদ থেকে ভেসে আসছে ওই ডাক। তারপরেই শুনলাম আমার জানলার একটু দূরে যে আম গাছটা আছে তার মাথার ওপর থেকে। আমি আর সহ্য করতে পারলাম না, মাথার মধ্যে ঝিমঝিম করতে লাগলো। গলাটা গলাটা শুকিয়ে একেবারে কাঠের মতো হয়ে গিয়ে আলজিভটা মনে হলো গলার মধ্যে বসে যাচ্ছে। বুকের মাঝে হাজার হাতুড়ির ঘা শুনতে পেলাম। ঘরের সার্ভারের বাল্বটা মনে হলো যেন বিদ্যুতের মতো জ্বলছে এইবার। আমি কোনো মতে টলতে টলতে গিয়ে জানলাটা দড়াম করে বন্ধ করে দিয়ে বিছানায় আছড়ে পড়ে ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলাম। এই পর্যন্ত বলে খেদা ভ্যাক করে কেঁদে ফেলে বলল, বিবলেদা, বিবলেদা গো, তুমি তো জানো বড় মা আমাকে আদর করে খোকা বলে ডাকতেন। এখন মরে গিয়েও আমাকে ভুলতে পারছেন না, তাই আমাকে নিয়ে যেতে কাল এসেছিলেন। ওরে বাবারে, এইবার নির্ঘাতায় মরে যাবো গো বিবলেদা। আমি খেদার পিঠে হাত বুলিয়ে দিয়ে তাকে সান্ত্বনা দিতে গিয়ে রুদ্ধ নিঃশ্বাসে বললাম, হ্যাঁ, তারপর তারপর কি হলো খেদা? খেদা কাঁদতে কাঁদতেই বলতে থাকলো, আমি এত ভয় পেয়েছিলুম যে নিচে শিবাসের কাছে পালাতে পারলুম না। বিছানায় পড়ে পড়েই শিবাসকে ওপরে উঠে আসার জন্য ডাকতে লাগলুম, কিন্তু শিবাসটার কোনো পাত্তাই নেই। ও হতচ্ছাড়া যখন ঘুমোয় তখন চোর ডাকাত তো ছাড়ো, গায়ে কোনোদিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিলেও ও হতভাগার ঘুম ভাঙবে না। তাই আমার চিৎকার তার কানে পৌঁছলো না। এদিকে সেই অশরীরী ডাকটা আমার বাড়ির চারপাশের সামনে ডেকে চলল। খোকা, খোকা, খোকা। আমি সারা রাত জেগে বসে রইলাম। তারপর সকাল হতেই শিবাসকে আমি তোমাদের বাড়িতে যাচ্ছি জানিয়ে পালিয়ে এসেছি। খেদা হঠাৎ চুপ করল। আমার শরীরে কেমন একটা ঠান্ডা শিহরণ খেলে গেল। খেদাটা কাল রাত্রিরে হোক যা হোক বেঁচে গেছে। আমার কপালে ঘাম জমে উঠেছে। ভীষণ ভয়ে এই দিনের আলোয় আমার ঘরে বসেই আমি আমার বুকে ধুকপুকুনির শব্দ শুনতে পেলাম। তারপর আমি খেদাকে বললাম, শোন খেদা, তোর আর বাড়ি ফিরে কাজ নেই। যতদিন পিসিমা পিসেমশাইরা ফিরে না আসেন ততদিন তুই এখানেই থাকবি। তুই বস, আমি বাবা মাকে তোর সব কথাই জানাচ্ছি। আমার মুখে খেদার বিপদের কথা শুনে আমার বাবা মুখ ঝামটা দিয়ে এক প্রকার আমার ওপর তেড়ে উঠলেন, আর মা তুমুল হইচই শুরু করে দিলেন। খেদাকে তো মা বুকলেনি, তার উপরে পিসেমা পিসেমশাইয়ের মুন্ডপাত করে ছাড়লেন। কেন তারা খেদাকে একলা ওই অত বড় বাড়িতে রেখে বেড়াতে যান তিনি? এইটুকু না বলেই আমার মা বাবা পিসেমা পিসেমশাইয়ের ওদের দুজনেরই বুদ্ধিশুদ্ধির ওপর নিদারুণ কটাক্ষপাত করে শেষে আমাকে বললেন, তুই আর খেদা এই বেলা উল্টোডাঙায় যা, গিয়ে শ্রীবাসের হাতে বাড়ি পাহারার ভার দিয়ে দাদার জামা কাপড় বইপত্র নিয়ে বেলাবেলি চলে আয়। সত্যি কথা বলতে কি, আমি আর খেদা উল্টোডাঙায় যেতে প্রথমে ভয়ই পাচ্ছিলাম। পরে দিনের আলোয় তার ভূত আসে না, এইটুকু ভেবেই সেখানে যেতে রাজি হলাম। বাড়ি থেকে বেরিয়ে যখন উল্টোডাঙায় এসে পৌঁছলাম তখন বেশ দুপুর। বাস থেকে নেমে কিছু দূর হেঁটে গিয়ে পিসিমার বাড়ির সামনে পৌঁছতেই আমার বুকটা ভয়ে কেমন যেন ছমছম করে উঠল। আর চোখে দেখলাম খেদার মুখটাও, ওর মুখটাও কেমন ফ্যাকাশে হয়ে উঠেছে। বাড়িটার সামনে দাঁড়িয়ে ভেতরে যাব কি যাব না এই কথা ভাবছিলাম। বাড়িটার দিকে আর একবার ভয় ভয়ে তাকিয়ে দেখলাম,
পরিপূর্ণ রোদ্দুরে। বাড়িটা যেন ঝকঝক করছে। এমন সময় বাড়ির ভেতর থেকে শিবাসের গলার আওয়াজ পেলাম। শিবাস গান গাইছে। শিবাসের গলা শুনে আমাদের মনে কিছুটা যেন সাহস ফিরে এলো। দিনের আলোয় আবার ভয় পায় কে? আমরা দুজনের দিকে একবার তাকিয়ে নিয়ে হাত ধরাধরি করে একই সঙ্গে বাড়িটার ভেতরে ঢুকলাম। দেখলাম শিবাস রান্নাঘরের সামনে বসে বাটিতে আলুর খোসা ছাড়াচ্ছে। আমাদের দুজনকে দেখেই সে আনন্দে হাসতে হাসতে বলল, আরে খেদা দাদা আর বিবলে দাদা বাবু যে, এসো এসো, এমন একসঙ্গে এলে? সকালে কয়ে গেলে আজ বিবলে দাদা বাবুদের বাড়িতেই খাবে, আবার ফিরে এলে দাদা বাবু? দাদাকে কিছু একটা বলবার জন্য যেই না মুখ খুলেছে, ঠিক সেই সময় আমাদের কাছে পাশেই একটা চিৎকার হয়ে উঠল। খেদার হাঁ করা মুখটা কপাত করে বন্ধ হয়ে গিয়ে তার সর্বশরীর কেঁপে উঠল। আমারও বুকের ভেতরটা টিপটিপ করে উঠল। এ কি সর্বনাশ! দিন দুপুরে বড় মা, আর রক্ষে নেই মনে হয়। ভয় পেয়ে দুজনেই একসঙ্গে পালাতে গেলাম। ঠিক সেই সময় আমার চোখে পড়ল উঠোনের একটা কোণে একটা পুরনো খাঁচার ভেতর একটা মস্ত বড় কাকাতুয়া বসে রয়েছে। শিবাস আমাদের ভয়ে দেখে হো হো করে হেসে বলল, এই দেখো কাণ্ড, তোমাদের এটার কথা জানাতেই ভুলে গেছি গো। এসো এসো। তারপর খেঁদার দিকে চেয়ে বলল, দাদা বাবু, তুমি যে বাড়ি থেকে বেরিয়ে গেলে তারই একটুকুন বাদে এটাকে ছাদের ওপর থেকে ধরলুম। কার বাড়ি থেকে বোধহয় পালিয়ে এসেছে। এসো না দাদা বাবু, এসো। ভয় কি? পাখিটা কিন্তু খুব লক্ষ্মী। এসো, ওর সঙ্গে তোমাদের ভাব করিয়ে দিচ্ছি। আমার সঙ্গে অনেক আগেই ভাব হয়ে গেছে বেটার। এই বলেই শিবাস আবার হো হো করে প্রাণ খোলা হাসি হাসতে লাগ। শিবাসের কথা শুনে আমরা পাখিটার দিকে কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইলাম। কাকাতুয়াটা দেখতে সত্যিই খুব সুন্দর। পাখিটা ঠিক সময় আরো একবার ডেকে উঠল, খোকা খোকা খোকা। সেই ডাকের সঙ্গে সঙ্গে আমি আর খেঁদা দুজনই একসঙ্গে গাধার মতো হেঁচকি তুলে হো হো করে হেসে উঠলাম। কিন্তু শিবাস আমাদের ঘন ঘন ভাব পরিবর্তন দেখে মাথা মুন্ডু বুঝতে না পেরে একবার আমার মুখের দিকে আর একবার খেঁদার মুখের দিকে বোকার মতো চাইতে চাইতে একটা তেল চিটে গামছা দিয়ে নিজের টাক মাথাটা অকারণেই মুছতে লাগলো।